ক্যারিওগ্রাফে লাস্ট 29 বছরে উই হ্যাভ প্লেসড মোর দ্যান 20,000 ক্যান্ডিডেটস, কিন্তু আমরা বলি আমরা একটাও চাকরি দিইনি, আমরা ক্যান্ডিডেটকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছি। এভরিবডি হ্যাভ আর্ন দেয়ার জব। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই এই প্রফেশনে আপনি আসতে পারছেন, তার ফলে একজন সাধারণ গ্র্যাজুয়েট সে এতটা কেরিয়ার এনহ্যান্সমেন্ট অন্য কোনো পেশায় তারা পায় বলে আমার জানা নেই। অ্যাভারেজ একজন জয়েন করলে গেটস আ রিজনেবলি গুড স্যালারি। প্যারাসিটামলটাই জ্বর হলে ডাক্তার লিখে দিলেন, আমি দোকান থেকে কিনবো এবং খাবো। 50টা কোম্পানি, 50 রকম দাম, কেন? যখন আমার হাই টেম্পারেচার কমানোর দরকার, আমি 650-র সেই ব্র্যান্ডটা লিখলাম যার টেকনোলজিটা হচ্ছে কুইক ডিসপারশন এবং র্যাপিড রিলিফ। আবার যখন একটা পেশেন্টকে আমাকে একটা নর্মাল টেম্পারেচার রাখতে হবে, তার একটা ডাক্তারদের ফ্রি স্যাম্পলটা না দিয়ে তো এইগুলো সত্যি সত্যি যাদের দরকার আছে, দুস্থ মানুষজন, তাদের তো এই ফ্রি স্যাম্পলগুলো দিতে পারে। কে নিডি আর কে নিডি না, খুব আইডেন্টিফাইস চ্যালেঞ্জটা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যে প্রফেশনটা, সেই প্রফেশনটায় ধরুন কেউ একজন আপনার কোম্পানিতে ট্রেনিং নেওয়ার জন্য প্রথমে এনরোল করলো, কিভাবে প্রসিজিওরটা হয়? আমরা তার একটা স্ক্রিনিং করব, স্ক্রিনিং করে দেখব যে সে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা আন্ডারগো করলে তাকে আমরা ডেভেলপমেন্টটা করতে পারবো। এভরিওয়ান ক্যানট বিকাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আগামী দিনে এআই কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে রিপ্লেস করে দিতে পারে? দেখো, এটা একটা খুব ভাইটাল কোয়েশ্চেন এবং তার উত্তরটা আমার কাছে একদম পরিষ্কার আছে, যেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি কি মূলত পুরুষদের জন্য? ফিমেল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা সুবিধা কি আছে, যে কোনো ইনস্টিটিউশনে সে কিন্তু ফিমেল ওয়ার্ডে গিয়েও ডক্টর মিট করতে পারে। যারা আগামী দিনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাইছে, তোমার তরফ থেকে যদি অ্যাডভাইস দিতে বলি, 5টা অ্যাডভাইস কি কি হবে? ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার কোনো আজকে আমরা এমন একটা পর্ব তৈরি করার চেষ্টা করলাম, যে পর্বে এই ইয়াংস্টারদের কেরিয়ার নিয়ে কিছু কথা বলা যাবে। কেরিয়ার বলতে একটি বিশেষ প্রফেশন নিয়ে আমরা আলোচনা করছি। সেই প্রফেশনটি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রফেশন, যে প্রফেশনটিতে চ্যালেঞ্জ আছে, হ্যাজার্ডস আছে, কিন্তু সেই সঙ্গে রিওয়ার্ডসও আছে ইকুয়ালি। কিভাবে হতে হয় একজন ভালো এমআর, কি কি সমস্যা ফেস করতে হয় তাকে, কি কি জানতে হয় তাকে, কিভাবে করতে হয় ডাক্তারদের সঙ্গে কমিউনিকেশন, কোন কোন স্কিল থাকা তার অত্যন্ত জরুরি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলবো কার সঙ্গে? কথা বলবো এই ফিল্ডে যারা ন্যাশনাল লিডার, সেই কেরিওগ্রাফের ম্যানেজিং ডিরেক্টর তমালদা, মানে তমাল চ্যাটার্জির সঙ্গে। তমালদা এই কেরিওগ্রাফটাকে শুরু করেছিলেন 1997 সালের 13ই ডিসেম্বর। তারপর থেকে তার জয়যাত্রা চলেছে। কেরিওগ্রাফ আজ অবধি প্রায় 20,000 মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে প্লেসমেন্ট দিয়েছে। তার থেকে জেনে নেব তার জার্নির বিষয় এবং এই প্রফেশনটার বিষয়ে খুঁটিনাটি। সেই সঙ্গে আমার আপনার মনে অসংখ্য প্রশ্ন আছে ডাক্তারবাবুদের নিয়ে, নার্সিংহোম নিয়ে, নার্সিংহোমের বিল টিল নিয়ে, সমস্ত কিছুর মজাদার আলোচনা আজকের পর্বে থাকবে। তাই আজকের পর্বটা পুরোটা শুনতে হবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা হিট করবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তমালদা, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার সৌরভ, নমস্কার সবাইকে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। বেশ কদিন ধরে আলোচনার পর ফাইনালি আজকে তোমাকে আনা সম্ভব হয়েছে। মানে we could meet each other। হ্যাঁ, একদম। আমরা আজকে মূলত তুমি যে বিষয়টা স্পেশালিস্ট, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এমআর একজন সাধারণ গ্র্যাজুয়েট ছেলে থেকে একজন সাকসেসফুল এমআর হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা পুঙ্খানুপুঙ্খভাবে তুমি নিজে জানো, যেহেতু তুমি নিজে অনেক উচ্চপদস্থ কর্তা ছিলে দুটো বড় কোম্পানি থেকে। সেখান থেকে তোমার মাথায় প্রথম এই কেরিয়ার গ্রাফ তৈরি করার আইডিয়াটা এলো কিভাবে? সৌরভ, আমি একটা কনভেন্ট এডুকেটেড স্কুল থেকে গ্রুমড। তারপর আমি ফার্স্ট যে কোম্পানিতে জয়েন করি সেটাও ভীষণ ভালো কোম্পানি। তারপর আমি একবারই চেঞ্জ করেছি। আমি আমার 25 বছর বয়সে জোনাল ম্যানেজার কভারিং এন্টায়ার ইস্ট আমার রিজন ছিল। আমি যখন ইন্টারভিউ নিতাম তখন আমরা যে স্ট্যান্ডার্ডের ক্যান্ডিডেট খুঁজি, অ্যাপ্লিকেশন অনেক আসে, কিন্তু আমি কোয়ালিটি ম্যাচ করাতে পারছি না।
আর আমাদের তখনকার সময়ের বাংলা মিডিয়ামের ছেলেদের একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন হচ্ছে, স্যার আমরা তো ক্লাস 5 থেকে বাংলা পড়েছি, আমরা কিরকম করে ইংরেজি বলতে পারবো, সরি ক্লাস 5 থেকে ইংরেজি পড়েছি, আমরা কিরকম করে ইংরেজি বলবো। তো বাবা তুমি যখন জানোই, তুমি নিজেকে ডেভেলপ করোনি কেন? সো তখন আমার মনে হলো যে এখানে একটা বিরাট গ্যাপ এরিয়া আছে, কারণ ইন্ডাস্ট্রির যেটা নিড আর যেটা কলেজ থেকে যে ছাত্ররা পাশ করে বেরিয়েছে, there is a big gap between the industry's expectation and the output of the universities. যুবরা আছে কিন্তু তারা এমপ্লয়েবল নয়। আচ্ছা, এমপ্লয়েবিলিটি ইন্ডেক্সে গ্যাপ আছে। সে গ্র্যাজুয়েট বিলো 25 ইয়ার্স, কিন্তু তাকে যদি একটু শার্পেন করে দেওয়া যায়, একটু গ্রুম করে দেওয়া যায়, একটু ওরিয়েন্ট করে দেওয়া যায়, তাহলেই কিন্তু সে এই জবটা করতে পারবে, ইন্টারভিউটা কিল করতে পারবে। সো এইটা যখন আমি রিয়েলাইজ করলাম, তখন আমি ভাবলাম যে অল্প বয়সে সাকসেস পেয়েছি, চাকরি বাকরি ছেড়ে শুরু করি, যদি হলো, না হলে আবার চাকরিতে জয়েন করে যাব। আমার মা, আমার মিসেস আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিলেন। তো তার ফলে আজকে, আর আমি যখন শুরু করি, আমার প্রথম যে আমার কলিগরা আমার সঙ্গে আসেন, আমরা আজও কেউ 30 বছর, কেউ 28 বছর, কেউ 26 বছর, কেউ 25 বছর আমরা একসঙ্গে কাজ করছি। তাই? হ্যাঁ। আচ্ছা। তার ফলে আমাদের একটা খুব স্ট্রং টিম আছে কেডিওগ্রাফি, যার ফলে আমরা এই সাকসেসটা পেয়েছি। মানে একদম ফ্যামিলির মতো টিম। হ্যাঁ। যেহেতু তুমি এই পুরো বিষয়টা ইন অ্যান্ড আউট জানো, সাধারণ মানুষের বেশ কিছু, ইনক্লুডিং মি, কিছু প্রশ্ন আছে, সেগুলো দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ডাক্তাররা যে বিভিন্ন টেস্ট লেখেন, ডায়াগনস্টিক টেস্ট, সেগুলো থেকে কি ডাক্তাররা কমিশন পান? দেখো, বাস্তব জায়গাটা যদি আমরা দাঁড়িয়ে দেখি, কিছু ডায়াগনস্টিক সেন্টার আছেন যারা কোনো রকম পে আউট করে না। আছে, কলকাতার ওপরেই আছে, আমি নাম বলছি না। এবং অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা ডক্টরকে রেফারেল পে আউট করেন। অনেক ডাক্তারবাবু আছেন যারা রেফারেলের চেক বাড়িতে যায় কিন্তু কোনোদিন ভাঙায় না, আছে। আবার এমন ডাক্তারবাবু আছেন, রেফারেলের চেক না এলে ডায়াগনস্টিক সেন্টার এক্সিকিউটিভকে ফোন করে বলে যে আমারটা বাবা কেন এলো না, দেরি হচ্ছে কেন। সো এটা একটা মিক্সড ইকোসিস্টেম। ডক্টর যদি রেফার করে, তার কাছে একটা রেফারেল আসে, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আগে কি হতো, ডক্টর বলতেন যে ওই ল্যাবটা ভালো, ওখান থেকে করবেন। পেশেন্ট তাহলে ভাবতো যে ওখানে নিশ্চয়ই কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। এখন দ্য ল্যাবস হ্যাভ বিকাম স্মার্টার। যে ল্যাবেই পাঠান প্রেসক্রিপশনটা যাক না কেন, সেখান থেকে রেফারেল চলে আসবে। আচ্ছা, ওই ডাক্তারের প্রেসক্রিপশন নাম টাম দেখে চলে আসবে। হ্যাঁ। তো এই আজকে আমরা যে ইকোসিস্টেমে আছি, এটা চলছে। মোটামুটি ডাক্তাররা কিরকম পার্সেন্টেজ পান? 10%, 20%, 30%? স্ট্যান্ডার্ড হচ্ছে টেস্ট টু টেস্ট ভ্যারি করে, তারপরে কোন ডাক্তারের যেটা ওয়েটেজ ক্যাটাগরি সেই অনুযায়ী ভ্যারি করে, মানে 30% প্লাস। বাবা, আর একটা একদম ভীষণ সমস্যা, সেটা হচ্ছে যে হসপিটাল নার্সিংহোমে অনেক সময় এর দুটো সিনারিও আছে হসপিটাল নার্সিংহোমের ক্ষেত্রে। একটা সিনারিও হচ্ছে বিলটা ভীষণ ইনফ্লেট করে যাচ্ছে, ভয়ঙ্কর বেশি বিল হয়ে যাচ্ছে, নাভিশ্বাস উঠে যাচ্ছে, কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হচ্ছে, এবং ফাইনালি বিল মিটিয়ে প্রায় সর্বশান্ত হয়ে বেশ কিছু মানুষ বেরিয়ে যাচ্ছে। আবার অনেক সময় হচ্ছে যে এটা একটু সোশিও ইকোনমিক্যালি পিছিয়ে পড়া মানুষজন অনেক বেশি করে এটার এই সমস্যার সম্মুখীন হন। ইনফ্লেটেড বিল হচ্ছে, তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, ঝামেলাটা তারপর মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাওয়ার পর কর্তৃপক্ষের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, বিল কমে যাচ্ছে। এই ঘটনাটা কেন ঘটে? দেখুন, আমরা একজন পেশেন্ট হিসেবে যখন কাউকে ভর্তি করাচ্ছি, আমি নিজেকে পেশেন্ট পার্টি বলছি। ধরুন আমার বাড়ি কেউ ভর্তি হলো, আই এম আ পার্টি। যিনি ভর্তি হয়েছেন, হি ইজ দ্য পেশেন্ট। নাও সেই ক্রাইসিস মোমেন্টে আপনি যে ফর্মটা ফিল আপ করে সই করছেন, তাতে এতগুলো ক্লজ দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনি পড়ছেন না, আপনার পড়া শেষ সময়ও নেই, ধৈর্যও নেই, সেগুলো পড়তে গেলে হয়তো পেশেন্ট বাঁচবে না। সেখানে নার্সিংহোম বা হাসপাতাল তার ফেভারে সব কিছুই লিখে নিচ্ছি। এবারে
যে প্রশ্নটা এলো হচ্ছে বিলের জায়গাটা। দেখবেন এখন মোটামুটি হয়েছে, একটু যদি চেঁচামেচি করি একটু বিল কমে যাবে। তাহলে সেই অ্যালাওয়েন্সটা বা সেই মার্জিনটা হাসপাতালের কাছে থাকে বলেই কমাতে পারছি। একটা এক্সাম্পল যদি দিই, ধরুন একটা ইনজেকশন আপনার বাড়ির কাউকে লিখেছি, আপনি বলুন যে এই ইনজেকশনটা আমি কিনে হাসপাতাল আপনাকে দেব, আপনি সেটা পুশ করুন। নার্সিংহোম কিন্তু রাজি হবে না। সে বলবে এর কোয়ালিটির এফিকেসি আমার কাছে জানা নেই, আমি এটা বাইরের সোর্স থেকে নেব না। কেন নেব না? আমি যদি এটা উদাহরণ দিই, এটা মেরোপেনান, একটা মেরোপেনান ইনজেকশন, তার পারচেস প্রাইস ওরকম 275 থেকে 325 টাকার মধ্যে পড়ে। নার্সিংহোমে সেটা বিলিং হয় 700 থেকে শুরু করে 2100 টাকার মধ্যে। ঠিক আছে, তাহলে একটা পেশেন্টকে যদি দিনে 3টে করে 7 দিন দেওয়া হয়, আর যদি 1500 টাকা করে মার্জিন থাকে, তাহলে একটা ইনজেকশানে 1500 ইন্টু 3 4500, 4500 ইন্টু 7 ওরকম কীরকম হচ্ছে 28-30 টাকা। 31,000 টাকা একটা ইনজেকশানে নার্সিংহোমের মার্জিন থাকছে। আর একটা খুব মজার জিনিস দেখবেন হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি মানে কি, যত রকম টেস্ট আপনি তো অলরেডি সই করে দিয়েছেন যে আপনার পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যা যা নেসেসারি ডাক্তারবাবুরা মনে করবেন সেই টেস্টগুলো হবে। সেই টেস্টগুলো সাধারণত খুব ইনফ্লেটেড রেটে নার্সিংহোম করে। তার ফলে আপনি যখন একটা অর্গানাইজ স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেলেন, আপনার কিচ্ছু করার নেই। আপনার ডক্টর যদি আপনাকে খুব সাপোর্টও করে, তারও কিছু করার নেই, কারণ সেই সিস্টেমটার মধ্যে সে পড়ে গেছে। তার ফলে এইটা যদি আমাদেরকে অ্যারেস্ট করতে হয়, এখানে গভর্নমেন্টাল ইন্টারভেনশন প্রয়োজন। কীরকম প্রয়োজন? ওষুধ দু রকমের হয়, একটা হচ্ছে কন্ট্রোল ক্যাটাগরির, ডিকন্ট্রোল ক্যাটাগরির। কন্ট্রোল ক্যাটাগরির ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেয়, যে তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট যদি 100 টাকা হয়, তুমি 130 টাকার বেশি, হয়তো আনুমানিক বলছি, তুমি এমআরপি রাখতে পারবে না। কন্ট্রোল ক্যাটাগরিতে কোন ওষুধগুলো আছে? লাইফ সেভিং ড্রাগস। যে মুহূর্তে একটা ওষুধ ডিকন্ট্রোল ক্যাটাগরিতে চলে গেল, সেখানে সরকারের কোনো ইন্টারভেনশন নেই। ম্যানুফ্যাকচারার তার মতন করে প্রাইস করতে পারে। এবারে আমি যদি 300 টাকায় বিক্রি করে 3000 টাকা এমআরপি রাখি, তাহলে এই জিনিসটা তো ফেয়ার প্র্যাকটিস না। যদি কোনো ল মেকার আমার কথাটা শোনেন, যারা সাংসদে আছেন বা ল মেকিং বডিতে আছেন, আপনারা এটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করুন। তাহলে আলটিমেটলি তো কমন ম্যানকে এটা সাফারিং হচ্ছে। আমার একটা নার্সিংহোম ইনস্টিটিউশন চালাতে গেলে প্রফিট করতে হবে নিশ্চয়ই, তা বলে 300 টাকার ওষুধকে 3000 টাকায় বিক্রি করা, এটা কি সমর্থনযোগ্য? এটা তো একটা ভাবনা চিন্তার বিষয়। তো তার ফলে নার্সিংহোম ইনস্টিটিউশনে বা কোনো হাসপাতালে গেলে ইনফ্লেটেড বিল হয়। এবারে যেখানে আপনার ইন্স্যুরেন্স আছে, আপনার গায়ে লাগছে না, তাতেও খুব গায়ে লাগে, কারণ ওই তো মানে এমন অনেক কিছু আছে যেগুলো মেডিক্লেম থেকে পাওয়া যায় না। হ্যাঁ, আর অনেক কিছু আছে যেটা আপনি পকেট থেকে দিচ্ছেন। ফলে খুব গায়ে লাগার মতো বিষয়। এটা বেসিক্যালি তার মানে বলছো তুমি গভর্নমেন্টাল ইন্টারভেনশন ছাড়া আর কোনো, এটা কোনো স্কোপ, মানে এটা কোনো স্কোপ নেই, মানে অ্যাজ আ, মানে এটা মানে সোশ্যালি এটার কিছু কোনো সলিউশন নেই। অনলি এখানে যেটা দরকার হচ্ছে স্ট্রিক্ট ল, সো দ্যাট দেয়ার ইজ আ লিমিট অ্যান্ড ক্যাপিং অন দ্য পারচেস প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। ডাক্তারবাবুরা যখন ধরো প্রেসক্রিপশন করছেন, তখন কি তারা পেশেন্টের প্রোফাইলিং করে নিতে পারেন? অফকোর্স, অফকোর্স ডাক্তারবাবু করতেই হবে। ধরো একটা কারুর হার্টের প্রবলেম হয়েছে, নাও আই মাইট প্রেসক্রাইব আ মেডিসিন হুইচ কস্ট 80 রুপিস আ ট্যাবলেট। একটা হয়তো এফিকেসি দেবে 90% অবধি, আর একটা হয়তো মেডিসিন আছে যার 8 টাকা দাম, সেটা হয়তো এফিকেসি দিতে পারে 70 থেকে 75%। কথা বলছি আমি বোঝানোর জন্য। না, আমি টার্ম এফিকেসিটার মানে বুঝতে চাই। এফিকেসি মানে ওষুধটা খেলে আমি কতটা সারতে পারি, আচ্ছা, আমার জন্য বেস্ট কোনটা। এবারে যে 80 টাকা অ্যাফোর্ড করতে পারবেন ডক্টর, তাকে 80 টাকার ব্র্যান্ডটা লিখবেন। যে 80 টাকা অ্যাফোর্ড করতে পারবেন না, তাকে কম দামের ব্র্যান্ডটা লিখবেন। বা তাকে হয়তো বলবেন জন ওষুধ দিতে যাও।
কারণ ডক্টরের অবজেক্টিভটা কি? ডক্টরের অবজেক্টিভ হচ্ছে যাতে পেশেন্ট সুস্থ হয় আর পেশেন্ট কমপ্লায়েন্স হয়। পেশেন্টের যদি অ্যাফোর্ডেবিলিটির বাইরে আমি তাকে মেডিসিন দিই, তাহলে তো সে মেডিসিনটা খাবেই না, খেতে পারবেই না, আউটকাম ইজ জিরো। কিন্তু তার ইকোসিস্টেমের মধ্যে, তার ইকোনমিক ক্যাপাসিটির মধ্যে আমি যদি প্রেসক্রাইব করতে পারি, তাহলে সে ওষুধটা খেলে তার একটা রিলিফ ডেফিনেটলি হবে। তো তার মানে এখানে কি অ্যাফোর্ডেবিলিটি কতটা এবং কোয়ালিটি সেই ওয়াইজই ব্যালেন্স করতে হয় ডাক্তারবাবুদের? আই গিভ অ্যান এক্সাম্পল। হয়তো একজন খুব নামি ডাক্তারবাবু, তিনি যখন দক্ষিণ কলকাতার একটা নামকরা পলিক্লিনিকে বসছেন, একরকম ব্র্যান্ড লিখছেন। উনি যখন হয়তো মধ্যমগ্রামে গিয়ে বসছেন, পেশেন্ট দেখছেন, তখন হয়তো তার থেকে অন্যরকম ব্র্যান্ড লিখছেন ওখানকার ইকোনমি অনুযায়ী। আবার এই ডাক্তারবাবুই হয়তো মাসে একদিন করে হাসনাবাদে গিয়ে প্র্যাকটিস করেন, চ্যারিটেবল করেন। সেখানে তিনি চুজ করতে চান সেই ব্র্যান্ডগুলো যেগুলো হাসনাবাদ এর মানুষ অ্যাফোর্ড করতে পারে। সো এটা ডক্টররা খুব কেয়ারফুলি ব্যালেন্স করে তাকেই করতে হয়। পেশেন্টের ইকোনমিক ক্যাপাসিটি এবং অ্যাফোর্ডেবিলিটির সঙ্গে ব্র্যান্ড অফ চয়েসটা তাকে প্রিসক্রাইব করতে হয়। ওকে, আমরা এখন আরেকটা জিনিস খুব শুনি, পিডি ড্রাগস। হোয়াট ইজ পিডি ড্রাগ? পিডি মানে হচ্ছে পিডি কোম্পানি আমরা যেটা বলি। আমরা অভ্যস্ত কিসে? অভ্যস্ত হচ্ছে একটা বড় কোম্পানির একটা বড় ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হবে, সেখান থেকে সিএনএফ স্টক আসবে, সেখান থেকে স্টক নিয়ে কেমিস্ট কাউন্টারে দেবে, ডাক্তারবাবু লিখবেন, আমরা প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাব, ওষুধ নেব। তাহলে এই সিস্টেমটার সঙ্গে আমরা পরিচিত। পিডি মানে হচ্ছে প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে যিনি ডাক্তারবাবুকে ওষুধটা প্রমোট করছে তিনিই কেমিস্ট শপে ডিস্ট্রিবিউট করছে। মানে এটা একটা খুব মিনি কোম্পানি, একটা ওয়ান ম্যান কোম্পানি মতন। ধরুন আমি একটা বাদ্যির ম্যানুফ্যাকচারারের কাছ থেকে 5টা আমি ওষুধ বানালাম, বানিয়ে আমার পরিচিত 20 জন ডাক্তার আছে, তাদেরকে বললাম স্যার আমাকে একটু আপনাকে হেল্প করতে হবে, সাপোর্ট করতে হবে। তারা বললেন এই আমি রামকৃষ্ণ মেডিকেল হলে বসি, ওইখানে ওষুধটা রেখে দেবে। আচ্ছা, তাহলে ওনার ওই প্রেসক্রিপশনটা একমাত্র রামকৃষ্ণ মেডিকেল হলেই সার্ভ হবে, অন্য কোথাও হবে না। সো প্রমোশন কাম ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে মার্কেটিং করছে ডক্টরকে সেই ডিস্ট্রিবিউট করছে। আচ্ছা, ম্যানুফ্যাকচারটা অন্য এক জায়গায় হয়েছে। সো এইটাকেই আমরা চলতি ভাষায় পিডি বলি। ওকে, আচ্ছা। পিডি মেডিসিনস আবার কিছু কিছু সেগমেন্টে বেশি চলে। আজকে একজন ডক্টর একটা লাইফ সেভিং ড্রাগ কিন্তু পিডি কোম্পানি লিখবে না। একজন ডক্টর একটা হায়ার অ্যান্টিবায়োটিক কিন্তু পিডি কোম্পানি লিখবে না। ধরুন কারোর একটা নিউরোসাইকিয়াট্রি প্রবলেম আছে, ও চলতেই থাকবে, চট করে কমবে না, দেয়ার হি ক্যান ট্রাই উইথ দ্য পিডি কোম্পানিজ ড্রাগ। কিংবা ধরুন ডার্মা সেগমেন্টে, ঠিক আছে, ওভারঅল কিওর সাধারণত হয় না। দুটো ভালো কোম্পানির কথাটা তো ঠিক নয়, দুটো বড় কোম্পানির ওষুধ দিলেন, একটা পিডি কোম্পানির ওষুধ দিলেন, এইভাবে জিনিসটা হয়। সো পিডি বেসিক্যালি ডমিনেটস ইন রুরাল মার্কেটস অ্যান্ড ইজ দোজ সেগমেন্টস উইচ আর নন লাইফ সেভিং। আচ্ছা, নন লাইফ সেভিং। আচ্ছা, সমস্ত প্রফেশনেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, চ্যালেঞ্জেস আছে। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রফেশনের ভালো দিক, মন্দ দিক এবং চ্যালেঞ্জেস সেগুলো কি কি? ভালো দিক যদি আমি বলি, সেটা হচ্ছে এই একটা প্রফেশন যেখানে আপনি যদি যে কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট বা জিএম এর বাইরেটা দেখেন, দেখবেন তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তার ফলে এই প্রফেশনে আমি একটা নামি দামি ইনস্টিটিউট থেকে একটা ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এসে মাথার উপরে বসে গেলাম, তা কিন্তু হয় না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবেই কেরিয়ারটা শুরু করতে হবে। তার পরবর্তী ধাপ এরিয়া ম্যানেজার, যিনি একটা এরিয়া দেখছেন, তারপর রিজিওনাল ম্যানেজার মানে একটা রাজ্য দেখছে, জোনাল ম্যানেজার মানে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম দেখছে, ন্যাশনাল সেলস ম্যানেজার। এই প্রত্যেকটা ধাপে ধাপে যখন তাকে উন্নতি করতে হচ্ছে, সে কিন্তু একটা ধাপ থেকে পরের ধাপে যাচ্ছে, তারপরের ধাপে যাচ্ছে। কারণ এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কাজটা করছে ডাক্তারের চেম্বারে, এই ম্যানেজাররা তারা আছেন
যাতে তার কাজের এফিসিয়েন্সিটা ইন ক্লিনিক আরও এনহ্যান্স করা যায়, ওকে। ডাক্তারের চেম্বারে তার এফিসিয়েন্সিটা বাড়ানো যায়। তাহলে তিনি যদি অতীতে সেই কাজটা করে না আসেন, কেমন করে তিনি গাইড করবেন যে কাজটা কিরম করে করতে হয়। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। তারপরে কি আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই এই প্রফেশনে আপনি আসতে পারছেন। তার ফলে একজন সাধারণ গ্র্যাজুয়েট, যে নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট, সে এতটা কেরিয়ার এনহ্যান্সমেন্ট অন্য কোনো পেশায় তারা পায় বলে আমার জানা নেই। আজকের দিনে আর্নিংস আর ভেরি হ্যান্ডসাম। অ্যাভারেজ একজন জয়েন করলে হি গেটস আ রিজনেবলি গুড স্যালারি, প্লাস তাকে যাতে কমফোর্টেবলি কাজ করতে পারে তার জন্য ট্রাভেল অ্যালাওয়েন্স, একটু ভালো পারফর্ম করলে ইনসেন্টিভ, যেখানে ফরেন ট্যুর তো হামেশাই লেগে থাকছে। হ্যাঁ, বিভিন্ন রকম গিফটস কোম্পানি দিচ্ছে। কারণ আমি যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মোটিভেট করে রাখি, সে আরও বেশি কাজ করবে, আরও বেশি প্রেসক্রিপশন, আরও বেশি সেল, মানে আরও বেশি প্রফিট। তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো মোটিভটা কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। হ্যাঁ, যে কোনো কোম্পানিরই তাই। তাহলে আমার এই প্রফিটটা আনছে কে? যে ডাক্তারকে মিট করছি। তাহলে তাকে যদি আমি ঠিক মতো করে মোটিভেট করতে পারি, তাকে যদি ট্রেন করতে পারি, আর একটা জিনিস হচ্ছে এই ফিল্ডে ট্রেনিং, আর রেগুলার 2 মাস 3 মাস অন্তর আপনার প্রচুর ট্রেনিং হবে, ডেভেলপমেন্ট হবে, নতুন ওষুধ আসবে। একটা রিসার্চ প্রোডাক্ট ধরুন এসছে, ডক্টর কিন্তু ল্যাবরেটরিতে গিয়ে সেটার কোয়ালিটি টেস্ট করে প্রেসক্রিপশন করবেন না। উনি আপনার কথার ওপরে কনফিডেন্স পেয়ে তবে প্রেসক্রিপশনটা করবে। তাহলে কি লেভেল অফ সায়েন্টিফিক নলেজ অ্যান্ড কনফিডেন্স একজন মেডিকেল অফিসারকে রাখতে হবে? কারণ হি মে বি আ সায়েন্স নন সায়েন্স গ্র্যাজুয়েট, তাকে মিট করছে মে বি আ এমডি ডিএম ইন নেফ্রোলজি। তাহলে চোখে চোখ রেখে যদি কথা না বলতে পারে, সায়েন্স না বোঝাতে পারে, তার কিন্তু কোনো আউটপুট আসবে না। সো যদি ভালো দিক দিয়ে দেখা যায়, কেরিয়ার গ্রোথ, গুড আর্নিং, এগুলো তো ভালো দিকের মধ্যেই আছে।